কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই। স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি ওসব জানি। সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? ইয়ে মানে বাবা, আমার বই হারিয়ে গেছে। নোভেলস বাংলাতে আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, ইচ্ছা পূরণ। গল্পটি প্রথম প্রকাশিত হয় সখা ও সাথী পত্রিকায় আশ্বিন মাসে 1302 বঙ্গাব্দে। বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে ইচ্ছা পূরণ। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেই জন্য সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়ার শুদ্ধ লোককে একেবারে অস্থির করে বেড়াতো। সেজন্য তার বাবা মাঝে মাঝে শাসন করতে ছুটতেন, কিন্তু বাবার পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত। কাজেই কিল, চর, চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়ে পড়তো না। কিন্তু একদিন যেদিন সে ধরা পড়তো, সেদিন তার আর রক্ষে থাকতো না। আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলে ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন চাইছিল না। তার অবশ্য অনেক কারণ আছে। একে তো স্কুলে ভূগোলের পরীক্ষা, তার আবার ও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে। কাজেই সকাল থেকে সেখানে ধুমধাম শুরু হয়ে গেছে। সুশীলের ইচ্ছা সেখানে আজ সারা দিনটা সে কাটাবে। অনেক ভেবে শেষকালে স্কুলে যাবার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাবা সুবল গিয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি না? সুশীল বলল, না মানে আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তার মিথ্যে কথা সমস্তই বুঝলো। মনে মনে ভাবলো, দাঁড়াও বেটা, তোকে আজ জব্দ করতেই হবে। এই ভেবে সে তাকে বলল, ও পেট কামড়াচ্ছে, তবে তোর কোথাও গিয়ে কাজ নেই, বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবক্ষণ। তোর জন্য তো আবার লজেন জুস কিনে রেখেছিলুম গো, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, বুঝলি? আমি এখানে একটা পাচন তৈরি করে নিয়ে আসি তোর জন্যে। এই বলে তার ঘরের শিকল তুলে দিয়ে সুবোধচন্দ্র খুব তিতো পাচন তৈরি করতে চলে গেলেন। এদিকে সুশীল তো বেশ মহা মুশকিলে পড়ে গেল। লজেন জুস খেতে সে যেমন বড় ভালোবাসতো, পাচন খেতে ঠিক তেমনই তার উল্টো সে একেবারেই ভালোবাসতো না। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত থেকে সে ছটফট করছে, তাও বুঝি বন্ধ হলো। সুবলবাবু যখন বড় এক বাটি পাচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। ও বাবা, আমার আমার পেট ঠিক হয়ে গেছে গো, আমি এই যে স্কুলে যাই এখনই। কি বলিস? না না, সে আর কাজ নেই বাবা, তুই পাচন খেয়ে এইখানে চুপ করে শুয়ে থাক। এই বলে তাকে জোর করে পাচন খাইয়ে দিয়ে ঘরে তালা লাগিয়ে আবার বাইরে বেরিয়ে গেলেন। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো, আহা, যদি যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। অন্যদিকে তার বাবা সুবলবাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার আর ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনাই করে যাব। ইচ্ছা ঠাকুর ঠিক সেই সময়ে ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাবা ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন, আচ্ছা, কিছুদিন এদের ইচ্ছা পূর্ণ করে দেখা যাক না, কি হয়।
ভালোই হবে। এই ভেবে বাবাকে কি বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কাল থেকেই তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল থেকেই তুমি তোমার বাবার বয়সী হবে। এই শুনেই দুজনেই ভারী খুশি হলো। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমোতেন। কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন, পড়ে যাওয়া দাঁতগুলো আবার উঠেছে। মুখের গোবদারি কোথায় গেল, তার চিহ্ন মাত্র নাই তো। রাত্রে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন, সকালবেলায় তা এত ঢিলে ঢালা হয়ে গেছে যে হাতেই তুই অস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। জামার গলা বুক পর্যন্ত নেমে গেছে। ধুতির কোঁচাটা এতটাই লুটিয়ে গেছে যে পা ফেললেই একেবারে পড়ে মরবে। অন্যদিকে সুশীল চন্দ্র ভোরে উঠে চারিদিকে দৌরাত্ম্য করে বেড়াতো, কিন্তু আজ তার আর ঘুম ভাঙে না। যখন তার বাবা সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলি গায়ে এমন আটকে গেছে যে একেবারে ছিঁড়ে ফেটে কুটি কুটি হবার জোগাড় হয়েছে। শরীরটা কেমন মস্ত বাড়িয়া উঠিয়াছে। কাঁচা পাকা গোফে দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই। পরিষ্কার টাক তকতক করছে। আজ সকালে সুশীল চন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না। অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশ করলো। শেষকালে বাবা সুবলচন্দ্রের গোলমালে বাড়ি বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধল। আগেই বলেছি, সুশীল চন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যা ইচ্ছা তাই করবে সে। গাছে চড়া থেকে শুরু করে জলে ঝাঁপ দেওয়া, কাঁচা আম খাওয়া, পাখির বাচ্চা পেরে নেওয়া, দেশময় ঘুরে বেড়ানো, যখন ইচ্ছা ঘরে এসে তাই খাবে, কেউ বারণ করা থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছে হলো না। পানা পুকুরটা দেখে তার মনে হলো এতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চুপচাপ করে দাওয়ায় একটা মাদুর পেতে বসে সে ভাবতে লাগলো। একবার মনে হলো খেলাধুলা একেবারে ছেড়ে দেওয়াটা ভালো নয়, একবার চেষ্টা করে দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠবার অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করে উঠতে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচেকার একটা কচি ডাল ধরবা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছাকাছি রাস্তায় যারা চলাফেরা করছিল, তারা সেই বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে উঠতে দেখে একবারে হেসেই অস্থির। সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করে দাওয়ায় এসে বসল। চাকরকে বলল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আনতো। লজেন জুসের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রকমের লজেন জুস কিনে খেত। সেখানে নানা রঙের লজেন জুস সাজানো থাকতো। 2-4 পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করত যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনবো আর খাবো। আজ চাকর 1 টাকার অনেকগুলো লজেন জুস কিনে এনে দিল। তার মধ্যেই একটা মুখে পুরে দাঁতহীন মুখে চুষতে চুষতে বুড়ো ভাবলো, বুড়ো মুখে ছেলে মানুষ লজেন জুস কি আর ভালো লাগে? তার থেকে ভালো আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। আবার তখনই মনে হলো, কাজ নেই, এত লজেন জুস খেলে আবার অসুখ করে যদি। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখতে পেয়ে ছুটে চলে গেল। সুশীল ভেবেছিল
সে তার বাবার মতো স্বাধীন হলে সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সারা দিন ধরে সে ডুডু ডুডু খেলতে পেত। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হলো। ভাবলো, চুপচাপ করে বসে আছি, এখনই বুঝি ছোড়াগুলো গোলমাল বেঁধে দেবে। আগেই বলেছি, বাবা সুবোধচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করতাম বলে সময় নষ্ট করেছি। ছেলে বয়স ফিরে পেয়ে সমস্ত দিন শান্তশিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে কেবল বই নিয়ে পড়ে থাকবো। এমনকি সন্ধ্যার সময়ে ঠাকুমার কাছে গল্প শোনা বন্ধ করে প্রদীপ জেলে রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়া তৈরি করব। তবে ছেলে বয়স ফিরে পেয়ে সুবোধচন্দ্র কিছুতে স্কুল মুখ হতে চাইল না। তাই সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকিয়ে মুখ নিচু করে আস্তে আস্তে বলতো, না মানে আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করে বলতো, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও অমন ঢের পেট কামড়েছে, আমি ওসব জানি। সুশীল জোর করে ক্ষুদ্র বাবাটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করলো। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচট ছোটাছুটি করে খেলে বেড়াতো। তবে সেই সময়টিতে বৃদ্ধ রামায়ণ নিয়ে বসত। সুবলের ছোটাছুটিতে গোলমাল বাঁধত। তাকে তাই জোর করে স্লেট পেন্সিল ধরিয়ে অঙ্ক কষতে দিত। অঙ্কগুলো এমনই বড় বড় বেছে বেছে দিত যে তার একটি কষিতেই তার বাবার 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যাবেলা বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলতো। সে সময়টা সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়া দাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়া ছিল, কারণ তার বাবা সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথা বেশ মনে আছে, সেই জন্য সে তার বাবাকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ এই অল্প বয়স ফিরে পেয়ে তার এমনই খিদে হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারে। শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার হাড়গোড় একেবারে বেরিয়ে পড়ল। সুশীল ভাবলো, শক্ত ব্যামো হয়েছে বোধহয়, তাই কেবলই ওষুধ খাওয়াতো। অন্যদিকে বুড়ো সুশীলেরও বড় গোল বাঁধল। আগে তার যা অভ্যাস ছিল তা তার সহ্য হয় না। আগে পাড়ায় কোথায় যাত্রা গান হবে সে শুনে সে একেবারে ছুটে, বৃষ্টিই হোক আর হিমই পড়ুক, সে পালিয়ে যেত। তবে আজকের বুড়ো বয়সে তা করলে সর্দি, কাশি, মাথা ব্যথা সবকিছু তাকে গ্রাস করে ফেলে। চিরকাল সে যেহেতু পুকুরে চান করেছে, তাই আজও তেমনই করতে গিয়ে পায়ে হাতে একেবারে গাঁট ফুলিয়ে অস্থির। তাতে আবার চিকিৎসা করতে 6 মাস লাগলো। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকে কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। মুখের মধ্যে আস্ত পান পুড়ে সে দেখে তার তো একটিও দাঁত নেই। ভুলে চিরুনি নিয়ে সে যেই মাথা আঁচড়াতে চাই সেই দেখে টাকে ভর্তি। এমনই একদিন করে বাপ ও ছেলে উভয়ই ভুলে যেত যে তারা উভয় বয়সে ফিরে এসেছে। সুবলচন্দ্র ছেলে মানুষ ফিরে পেয়ে সে এখন বুড়োদের মতো কথা বললে লোকে হাসে। আবার একদিন ভুলে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলতো, দাও তো, তামাকটা দাও তো দেখি খেয়ে নি। এই শুনে মাস্টার মশাই তাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেচা, কদিন আমাকে কামাতে আসিস নি কেন? আবার কোনোদিন পূর্বের মতো অভ্যাস নিয়ে সে তার ছেলেকে মারতেও যেত। তাতে লোকজন ভাবতো ছেলে হয়ে বাবাকে মারছে। এমনই একদিন এসব ঘটনার পর সুবল একান্ত মনে প্রার্থনা করতে লাগলো যে, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বাঁচি। সুশীলও প্রতিদিন জোরহাত করে বলে, হে দেবতা, বাপের মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন
তাতে ওকে আমি সামালতে পারছি না, সর্বদা ভেবেই অস্থির। তখন ইচ্ছে ঠাকুরন এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরন, আপনি আপনি ঠিক করে দেন না। মিটিয়েছে, শখ একেবারে মিটিয়েছে। এখন আমরা যে যা ছিলাম তাই আমাদের করে দেন। ইচ্ছে ঠাকুরন বলিলেন, বেশ, তাই হবে। কাল সকালে তোমরা আগের রূপই ফিরে পাবে। পরদিন সকালে সুবল আগের মতোই বুড়ো হয়েছে এবং সুশীল আগের মতনই ছেলে হয়ে উঠেছে। দুজনেরই মনে হলো এক বিশাল স্বপ্ন থেকে উঠেছি। সুবল গলা ভার করে বলল, সুশীল ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়ে মানে বাবা, আমার বই হারিয়ে গেছে।